গ্রামের নাম ছিল মিনতিপুর। এই গ্রামে শাহিন নামে একজন লোক বাস করত। তার বউয়ের নাম ছিল রোজিনা। সে তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা এই ব্যাপারটা একদমই পছন্দ করত না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসো। হাট থেকে তোমার জন্য কি এনেছি দেখো দেখো। আস্তে কথা বলো, বাড়িতে ঢুকে কেন চিৎকার করছো? মা যদি জানতে পারে না, তাহলে কিন্তু খুব রেগে যাবে। একটা শাড়ি এনেছি তোমার জন্য। অনেকদিন আগে একবার বলেছিলে না তোমার লাল শাড়ির খুব শখ, মনে নেই? সত্যি অনেক সুন্দর। এত সুন্দর শাড়ি আমি জীবনে কখনো দেখিনি। কিন্তু মা যদি জানতে পারে না, তাহলে কিন্তু খুব রেগে যাবে। কিরে বাবা, বাড়িতে ঢুকে বাড়ি একেবারে বউয়ের জন্য পাগল হয়ে গিয়েছিস না? তোর হাতে ওটা কি? আরে বাহ, এটা তো খুব সুন্দর একটা শাড়ি। আমার জন্য এনেছিস বুঝি? তোমার কি এখন আর লাল শাড়ি পরার বয়স আছে? এই শাড়িটা আমি রোজিনার জন্য কিনে এনেছি মা। তাই বল, এখন তো আর মায়ের লাল শাড়ি পরার বয়স নেই। মা তো বুড়ো হয়ে গেছে, কিছুদিন পরই তো মরে যাবে। এই শাড়িটা তুই তোর বউকেই দে বাবা। আর আমাকে আমাকে কোনোদিন আর মা বলে ডাকিস না। তুমি কেমন কথা বলছো মা? তোমাকে মা বলে কেন ডাকবো না? শাড়িটা আমি রোজিনার জন্য পছন্দ করে এনেছি, আর তাতে তুমি রাগ করছো? মা, শাড়িটা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি রেখে দিন না। এই শাড়িটা আমার প্রয়োজন নেই। আমি না হয় অন্য সময় একটা শাড়ি কিনে নেব। ছোট লোক মেয়ে কোথাকার, স্বামীর বাড়িতে এসে বাহাদুরি করছিস? তোর ফেলে দেওয়া শাড়ি আমি কেন নেব? মা, কি শুরু করলে? তোমাকে কতবার বলেছি রোজিনার সাথে এরকম দুর্ব্যবহার করবে না। ও আমার বউ। কে কোথায় আসো, দেখে যাও। আমার ছেলে বড় লায়ক হয়ে গেছে, বউয়ের পাল্লায় পড়ে মাকে অপমান করছে। আমি আর এ বাড়িতে থাকবোই না, আমি আমার মেয়ের বাড়ি চলে যাব। এমন কথা বলবেন না মা। আপনি ছাড়া এই বাড়িটা শূন্য হয়ে যাবে। আপনি আপনি দয়া করে কোথাও যাবেন না মা। আর নাকি কান্না কাঁদতে হবে না। আমার ছেলেটার মাথা তো চিবিয়ে খেয়েছিস, এখন এসেছিস আমাকে দয়া দেখাতে? আহারে, তুমি কেন কান্নাকাটি করছো? তুমি তো জানো আমার মা এমন ভাবেই কথা বলে। তোমাকে কতদিন বলেছি একটু ধৈর্য ধরো। শাশুড়ি মা আজও আমাকে মন থেকে মেনে নিতে পারলো না। তার খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আরে, তুমি কি দুলির কথা বলছো? ওটা তো আমার খালাতো বোন। ওকে বোন ছাড়া আমি কখনোই কিছু মনে করতে পারিনি। ওকে আমি করব বিয়ে? কেন করব বলো তো? আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর আমি তোমাকেই বিয়ে করেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এত খারাপ ব্যবহার আমি কি করে সহ্য করব বলো? তুমি তো দুদিন পর শহরে চলে যাবে কাজের জন্য। এইসব তো আমাকেই সহ্য করতে হবে। আর কয়েকটা মাস ব্যবসাটা একটু ভালো হলেই আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। ওখানে নতুন একটা ঘর নেব। আমার শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারেন না। সারা দিন আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি মনে হয় পাগলই হয়ে যাচ্ছি। মার বয়স হয়েছে, উনি আর বাঁচবেই কয়দিন। তুমি একটু সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করো, কেমন? তুমি এখন বাইরে যাও। আমার সাথে বেশি কথা বললেও তোমার মা খুব রাগ করেন। আমি তোমার খাবার দাবারের ব্যবস্থা করছি। মন খারাপ করো না। আগামীকাল আমি তোমাকে নিয়ে শহরে সিনেমা দেখতে যাব। সারাদিন শহরে ঘুরে বেড়াবো। সত্যি বলছো? তুমি আমাকে সত্যি শহরে ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে নিয়ে শহরে ঘুরতে যাব।
এখন আর মন খারাপ করে থেকো না তো। নবাব নন্দিনী, সকাল 8টা বেজে গেছে, এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? বলি, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি তোমার। মা, শরীরটা সকাল থেকে একদম ভাল লাগছে না, তাই তো একটু শুয়েছিলাম। আপনি চিন্তা করবেন না মা, আমি এখনই রান্না বান্না সব শেষ করে ফেলবো। বলি, তোমার শরীর তো নয় একেবারে ননির পুতুল, কিছু হলেই শরীর খারাপ হয়ে যায়। আর আমার ছেলেটা হয়েছে একদম গাধা। এমন একটা মেয়ে নিয়ে কি করে সংসার করছে সেটাই বুঝতে পারছি না। সকাল সকাল কি শুরু করেছো মা? আমার বউটাকে তুমি একটুও শান্তি দাও না। বইয়ের আসল ধরে বসে থাকা বাদ দে, এইসব আসল ধরে থাকা স্বামী সমাজে একদম সম্মান পায় না। সবাই তাকে ডাকে বউ ধরা জামাই। বাদ দাও তো, আমি জানি তোমার শরীরটা অনেক খারাপ। আমি আজকে তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই, আমাদেরও শরীর খারাপ হয়। কই, আমরা তো ডাক্তারের কাছে গিয়ে দৌড়োদৌড়ি করি না। না গো, ডাক্তারের কাছে যাবার কোনো দরকার নেই, আমি বরং বাড়িতে শুয়ে বিশ্রাম নেই। আমি তোমার স্বামী, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যখন বলেছি, তার মানে নিয়েই যাব। বিকেল বেলা তৈরি হয়ে থেকো। এরপর বিকেল বেলা রোজিনাকে নিয়ে শাহিন গেল ডাক্তারের কাছে। ডাক্তারটি ছিল গ্রামের অত্যন্ত বিখ্যাত একজন মহিলা ডাক্তার। এই যে শাহিন মিয়া, তোমার জন্য সুসংবাদ আছে, তুমি তো বাবা হতে চলেছ। সত্যি বলছেন ডাক্তার সাহেবা? সত্যি আমি মা হতে চলেছি? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি মা হতে চলেছ, আর তোমার স্বামী বাবা হতে চলেছে। কিন্তু এখন থেকে তোমার নিজের দিকে খেয়াল রাখতে হবে, সবসময় পুষ্টিকর খাবার খেতে হবে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আপনি কল্পনা করতে পারবেন না ডাক্তার সাহেব, আমি কতটা খুশি হয়েছি। আমরাও অনেক খুশি হয়েছি যে তুমি বাবা হতে চলেছ, কিন্তু এখন তোমার স্ত্রীর প্রতি তোমার অনেক বেশি যত্ন নিতে হবে, ওর দিকে খেয়াল রাখতে হবে। আমি নিশ্চয়ই আমার বউর দিকে খেয়াল রাখবো। ওমা, কোথায় গেলে? এদিকে এসো, দারুণ একটা খুশির সংবাদ এনেছি গো, এদিকে এসো। কিরে, কি হয়েছে? বাড়িতে ঢুকেই আমাকে নিয়ে কথা শুরু করেছিস? বউকে নিয়ে তো দিব্যি ঘুরে এলি। তোমাকে বলেছিলাম না ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজ ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। তুমি দাদি হতে চলেছ। আমাদের ঘর আলো করে সন্তান আসতে চলেছে গো মা। কিন্তু আমাকে এটা বলার কি আছে? তুই বাবা হবি, তোর বউ মা হবে, তাতে আমার কি? কি বলছেন কি মা? আমি মা হব, আপনার ছেলে বাবা হবে, আর আপনিও তো দাদি হবেন মা। এমন কথা আপনি কি করে বলতে পারলেন? বাচ্চা তো সবারই হয়, তাই বলে এত আদিক্ষেতা করার কি আছে? যাও, গিয়ে এখন সব কাজ করো। সব কাজ ফেলে রেখে বাইরে গিয়েছো। তোমার কথা ভাবলে আমার অবাক লাগে মা। তুমি তোমার বউয়ের সাথে এমন দুর্ব্যবহার করতে পারছো? তুমি দাদি হতে চলেছ, এতে কি তুমি মোটেও খুশি হওনি? হ্যাঁ, আমি খুশি নই। তুই আমার একমাত্র সন্তান। আমি চেয়েছিলাম সংসারটা গুছিয়ে তারপর তুই বাচ্চা নিবি, কিন্তু তুই তো এখনই বাচ্চা নিয়ে বসে আছিস। আমার কাছে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করিসনি। সন্তান নিতে গেলে কি কারো অনুমতি নিয়ে নিতে হয় নাকি? যাই হোক, তোমার সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আমি আমার স্ত্রীকে নিয়ে শহরে চলে যাব। এখন ওর বাড়তি যত্নের প্রয়োজন। কি বলছিস কি তুই? বউকে নিয়ে আলাদা হয়ে যাবি মানে? তাহলে
তাহলে আমার দেখাশোনা করবে কে? আর বৃদ্ধ বয়সে আমি বা যাবো কোথায়? তুমি তো আমার বউয়ের সাথে ভালো ব্যবহার করছো না মা। আমি তো দেখছি তুমি ওকে সহ্যই করতে পারো না। আমার তো এছাড়া কোনো রাস্তা নেই মা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছিস তুই। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে, আর তাই তো এখন এই ভুলের মাসুল দিচ্ছি। চলো রোজিনা, আমরা ঘরে চলে যাই। এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো চলো। ফাতেমা, ও ফাতেমা, বাড়িতে আসিস নাকি? কোথায় রে তুই? আরে বুবু, তুমি তুমি হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলেছে? কেমন আসো? আর কেমন আসিস রে তুই তুলি? তুই তো অনেক বড় হয়ে গেছিস। আর কেমন থাকবো বল, যেমন রেখেছিস তেমনি আসি। আমার কাছে 1 বছর আগে যে টাকা ধার করেছিলি, বলেছিলি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি, এদিকে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে বসে আসিস। বুবু, এসব কথা তুমি আবার শাহিনের সামনে বলতে চেও না। আমি কি জানতাম ওই ছেলে নিজের পছন্দের বউ নিয়ে আসবে? আমি তো আমার দুলিকেই ঘরের বউ করতে চেয়েছিলাম। ফাতেমা, তোকে আমি সাহায্য করেছিলাম তোর বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেব বললে। এখন যখন তাই হলো না, তো এবার টাকাগুলো ফেরত দে। তুমি আমাকে আরেকটু সময় দাও বুবু। এতগুলো টাকা আমি একসাথে কোথা থেকে দেব? আমি অত শত জানি না, শুধুমাত্র 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই আমার টাকাগুলো দিয়ে দিবি। এই টাকাগুলো নিয়ে আমি বাড়ি ফিরে যাব। খালা, তোমার বৌমাকে দেখছি না যে, কোথায় গেছে সে? একবার ডাকো না, কথা বলে দেখি। রোজিনা, ও রোজিনা, কোথায় গেলে গো? এইদিকে এসো। সারাদিন শুধু দরজা লাগিয়ে বসে থাকা। দেখো দেখো, তোমার খালা শাশুড়ি এসেছে দেখো। আসসালামু আলাইকুম খালা, আপনি কেমন আছেন? আরে দুলি, তুমি তো বেশ বড় হয়ে গেছো। ও খালা, তোমার বউকে তো বিয়ের দিন বেশ ফর্সাই লেগেছিল, এখন তো দেখছি গায়ের রং বেশ কালো। কি দেখেছে তোমার ছেলে এমন মেয়েকে বিয়ে করে আনলো? কি জানি। আমিও জানি না, কত আশা ছিল তোকে ঘরের বউ করে আনবো। তা তো আর হয়নি মা, এ নিয়ে আর কথা বলে লাভ কি? হয়েছে হয়েছে, যাও তো যাও। এখন ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। ওরা কিছুদিন এখানেই থাকবে। দেখো, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। কতদিন পরে তুমি আমাদের বাড়িতে এসেছো খালা। এবার কিন্তু তোমাকে ছাড়ছি না। এই দেখো, তোমার জন্য কত জিনিস বাজার করে এনেছি। দেখো দেখো। তুই আমাকে কত ভালোবাসিস, কত আশা ছিল তোকে মেয়ের জামাই করব, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আবার তুমি এই পুরনো উল্টাপাল্টা কথা শুরু করলে খালা। আমি তোমার মেয়ের জামাই হতে কখনোই চাইনি। আমি শুধু আমার স্ত্রীকে ভালোবেসেছি আর রোজিনাকেই বিয়ে করেছি। বউ, কোথায় গেলে বউ? দেখো, তোমার জন্য অনেক বড় একটা কাতলা মাছ এনেছি। তুমি যে গতকাল বললে তোমার মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ইচ্ছে করছে, তাই এনেছি গো। তাই নাকি? তুই বউয়ের জন্য মাছের মাথা কিনে এনেছিস? কেন মা? তুমি তো জানো আমার বউ এখন গর্ভবতী। ওর তো একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছেই করতে পারে, তাই না? তাই ওর জন্য মাছের মাথা নিয়ে এলাম। বউকে নিয়ে তো আদিক্ষেতা বন্ধ কর। তোর বউ একাই মা হচ্ছে না, আমরাও সন্তানের জন্ম দিয়েছি। আমার স্ত্রী গর্ভবতী, আর তার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, আর আমি খাওয়াবো না? দয়া করে এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তুমি কালকে কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করো। আরেকটা কথা,
আগামীকাল আমি সকাল সকাল শহরে যাব। ফিরতে ফিরতে 7 দিন সময় লাগবে। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? শোন, আমি তোকে আর একটুও সময় দিতে পারবো না। এবার তুই টাকাটার ব্যবস্থা কর। আমার টাকাগুলো আমাকে ফেরত দে। আমি এতগুলো টাকা কোথা থেকে দেব বলো তো? তোমাকে তো বললাম আমাকে আরেকটু সময় দাও। আমি তোকে আর সময় দিতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। তুই যদি মেনে নিস তাহলে তোকে আর 1 টাকাও দিতে হবে না। আমি খালি হাতেই বাড়ি ফিরে যাব। তুমি যা বলবে আমি তাই করব, তবু আমাকে টাকা দিতে বলো না। তোর ছেলের বউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, আর আমার মেয়েকে এই বাড়ির বউ করে আনতে হবে। এটা কি করে সম্ভব? আমি কি আমার ছেলের বউকে হত্যা করব নাকি? না না বুবু, আমাকে তুমি এই কাজ করতে বলো না। এই বাড়িতে তো দুলির বউ হয়ে আসার কথা ছিল। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আমার মেয়েকে এই বাড়ির বউ করে পাঠাবো। শুধু তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে তোকে আর 1 টাকাও দিতে হবে না। কিন্তু কিন্তু কি করে করবে? তোর ছেলের বউয়ের তো কচু শাক মাছের মাথা দিয়ে খাওয়ার শখ। আগামীকালও কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করবে, আর ওখানে আমি বিষ মিশিয়ে দেব। সাথে সাথেই ও মারা যাবে, আর ওর শরীরটা আমরা নদীতে ভাসিয়ে দেব। কিন্তু শাহিন যদি জানতে পারে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। ধুর, তোর ছেলে তো শহরে চলে গেছে, আসতে সময় লাগবে, আর এর মধ্যেই আমরা বাকি কাজটাও সেরে ফেলবো। পরের দিন সকালবেলা রোজিনা রান্নাঘরে কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করছিল। এমন সময় সেখানে তার খালা ফরিদা গেল। সকাল সকাল রান্না করছো নাকি? নিশ্চয়ই কচু শাক দিয়ে মাছের মাথা রান্না করছো, তাই না? হ্যাঁ খালা, অনেকদিন ধরে মাছের মাথা খেতে খুব ইচ্ছে করছিল। আপনার ছেলেকে বলেছিলাম বাজার থেকে যেন কচু আর মাথা কিনে আনে। আপনার ছেলে গতকাল তাই করেছে। তোমার রান্না তো প্রায় শেষ হবার পথে। যাও, এবার গোসল করে এসো, বাকি রান্না আমি করে দিচ্ছি। যাক, এবার বুঝবে মজা। শাকের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। এই বিষ খেলে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এটা তুমি কি করলে মা? শেষ পর্যন্ত লোভের বশবর্তী হই একটা মানুষকে তুমি প্রাণে মেরে ফেললে। চুপ কর মুখপুরি। আমি যা করেছি তোর সুখের জন্যই করেছি, আর একটা কথাও বলবি না। এবার আমরা এই লাশটাকে নদীতে ফেলে দেব। তোমার বুদ্ধিমতো আমি রোজিনাকে মেরে ফেললাম। এবার শাহিন আসলে আমি ওকে কি জবাব দেব? ও তো জানতে চাইবে ওর বউ কোথায়। আরে তুই ওকে বলবি ওর বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। সকালবেলা থেকে তুই ওকে খুঁজে পাচ্ছিস না। না না, তোমরা এত বড় অন্যায় করলে, একটা মানুষকে তোমরা মেরে ফেললে। আমি ওকে সবকিছু বলে দেব। এত বড় অন্যায়ের সাথে আমি কখনো যুক্ত থাকতে পারবো না। যার জন্যে চুরি করি সেই বলে চোর। তোর সুখের জন্যই তো আমি এই কাজ করলাম, আর তুই কিনা এখন আমাকেই দোষ দিচ্ছিস। ও বাচ্চা মেয়ে, ওর কথা বাদ দাও। আমাদেরই ওকে পানিতে ভাসাতে হবে। দিনের বেলা কিছুতেই করা যাবে না, আমরা ওকে রাতের বেলায় ভাসিয়ে দিয়ে আসবো। পরদিন সকালবেলা শাহিন বাড়িতে ফিরল। রোজিনা, ও রোজিনা, কোথায় গেলে? দেখো দেখো, তোমার জন্য কি এনেছি, দেখো।
আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে। কোন খারাপ একটা মেয়েকে ঘরের বউ করে এনেছিলি, তোর বউ অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে। কি বলছো তুমি পাগলের মতো? রোজিনা কোথায়? রোজিনা, রোজিনা, বাইরে এসো, তুমি বাইরে এসো। হতভাগা, কাকে ডাকছিস তুই? তোর বউ অন্য লোকের সাথে পালিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি ওকে কম খুঁজেছি? কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। হে ঈশ্বর, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, ও কি করে অন্য আরেকজনের সাথে পালিয়ে যেতে পারে? হে ঈশ্বর, এ কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? বাড়িতে আছো নাকি শাহিন মিয়া? একটু বের হও। আরে পুলিশ অফিসার, আপনি আমাদের বাড়িতে? কি হয়েছেটা কি? তোমার স্ত্রী রোজিনা কোথায়? আমরা ওকে খুঁজতে এসেছি, ওকে একটু বাইরে আসতে বলো। সেই মেয়ে তো কার সাথে যেন পালিয়ে গেছে, গত দুদিন ধরে আমরা ওকে খুঁজে পাচ্ছি না। পুলিশ অফিসার, আর বলবেন না বাবা, মেয়েটা একদম দুশ্চরিত্র ছিল, বাইরে অন্য লোকের সাথে সম্পর্ক করত, আর তাই তো স্বামীকে রেখে চলে গেছে। একদম চুপ, আপনাদের মুখে একটাও বাজে কথা শুনতে চাই না। আপনাদের বউ পালিয়ে যায়নি, বরং ওকে কেউ খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। কাল আমরা ওর লাশ খুঁজে পেয়েছি, এজন্যই আমরা ওকে খুঁজতে এসেছিলাম। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার স্ত্রী মারা গেছে। এ হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। আমি দুদিনের জন্য শহরে গিয়েছিলাম, আর এর মধ্যে এ ঘটনা ঘটে গেছে। কি করে হলো এটা? সবাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাব, এখনো সময় আছে। সবাই স্বীকার করো, সত্যিটা কি স্বীকার করো। আমি কিছুই জানি না, কি করে আমার ছেলের বউ মরে গেল, কি করে তার লাশ পাওয়া গেল, আমি এসব কিছুই বলতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছি। এত ঝামেলা করব জানলে এখানে আমি কখনোই বেড়াতে আসতাম না। বুঝতে পেরেছি, সবাইকে থানায় নিয়ে মারধর করলেই সত্যিটা বের হয়ে আসবে। তোমরা এত সহজে কেউ মুখ খুলবে না, সেটা আমি বুঝতে পারছি। আমি সত্যিটা বলছি, আমার ভাবি কি আর কেউ নয়, বরং আমার মা আর খালা মিলে খুন করেছে। এই মেয়ে, তুই এখানে কেন এসেছিস? যা ঘরের ভেতর যা, আর এখানে তোর কোনো কাজ নেই। না মা, আমাকে তুমি থামিয়ে রাখতে পারবে না, আমাকে এখন সত্যিটা বলতেই হবে। হ্যাঁ ভাইয়া, তোমার বউকে তোমার খালা আর মা মিলে খুন করেছে। কেন করলে এমন? কি করেছিল রোজিনা, যার জন্য ওকে মেরে ফেললে তোমরা? তোমার মা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এই বলেছে তোমার সাথে আমাকে বিয়ে দেবে। কিন্তু তুমি তো নিজের পছন্দেই বিয়ে করে ফেলেছো, তাই আমার মা তোমার মায়ের কাছ থেকে টাকা ফেরত চায়, আর তারপর তোমার সাথে আমার বিয়ে দেওয়ার মাধ্যমে এই টাকা শোধ হয়ে যাবে বলে। এরপর তারা সুযোগ বুঝে তোমার বউকে হত্যা করে। আপনার মতো শাশুড়ি এই পৃথিবীতে আর একটাও নেই যে নিজের পুত্রবধূকে খুন করতে পারে। এই কোথায় আছো তোমরা? এদেরকে গ্রেফতার করো। রামু ও রতন দুই ভাই। রামু বেশ সহজ সরল, কিন্তু রতন তার উল্টো। সে স্বার্থপর আর বদমেজাজি স্বভাবের। বাবার চিংড়ির আড়তটা দুভাই দেখাশোনা করে। দুভাই মিলেমিশে এখনো একই সংসারে আছে। সেবার রামুর স্ত্রী যক্ষা হয়ে বিছানা ধরল।
অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না। ইস, কাশিটা তো কমছে না। হে উপরওয়ালা, রক্ষে করো, এ কষ্ট যে আর দেখতে পারছি না। মা, আপনি সীতা আর শিবুর সামনে এইভাবে কান্নাকাটি করবেন না। ওদের ছোট্ট মনটা যে একেবারে ক্ষত হয়ে যাবে। মা, মা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমাকে ছাড়া যে আমাদের একটু ভাল লাগে না মা। যাবো রে মা, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। তোরা যা, বাইরে গিয়ে খেলা কর রে মা। তোর শাশিকে যেন আবার জ্বালাস নে। আচ্ছা মা, শিবু চল আমরা বাইরে গিয়ে খেলি। ওঠো বৌমা, কষ্ট করে এই গরম পানিটুকু মুখে দাও, দেখবে একটু আরাম পাবে। বাইরে সীতা ও শিবু খেলছিল। তার চাচি রমেলা পাশেই পানির কাজ করছিল। পানির পাত্রটা শিবুর পা লেগে পড়ে যেতেই রমেলা রেগে চিৎকার করে উঠল। হতচ্ছাড়ি দল, এত বড় দামড়ি ছেলে মেয়ে, এদের কোনো সাধারণ জ্ঞান নেই। সারাদিন খালি পই পই করে ঘোরা। এত কষ্টের জল সবটুকু ফেলে দিল। দেবরে কানে একটা সর। বুঝলি রতন, এবার ভেবেছি উত্তর মাঠের বাবার ওই বড় জমিটা জমিদারের কাছ থেকে ছাড়িয়ে নেব। বাবার শেষ সম্বল ওটা। হ্যাঁ দাদা, আমিও তোমাকে বলবো বলবো ভাবছিলাম। ভাগ্যিস বাবার ব্যবসাটা ছিল বলে, না হলে আমাদের দুই ভাইয়ের যে কি হতো। হ্যাঁ, বেশ লাভজনক ব্যবসা। ভেবেছি এবছর আমাদের নিজেদের ঘেরে লোক খাটিয়ে নিজেরাই চিংড়ি চাষ করব। তোর বৌদি একটু সুস্থ হোক, ওকে নিয়ে মাথায় যে বড্ড চিন্তা। তোমাকে এত চিন্তা করতে হবে না দাদা, আমরা সবাই আছি তো। সেদিন কাজ শেষে রামু বাড়ি ফিরছিল। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। রামুর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। রামুর মৃত্যুর আজ 1 মাস। ব্যবসা ও সংসারের সকল দায়িত্ব এসে পড়ে রতনের কাঁধে। এই থেকে রমার চিকিৎসা ভালোভাবে না করায় সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। কাঁদিস না, কাঁদিস না তোরা। কাঁদছিস কেন বলতো? আমি তো সুস্থ হয়ে গেছি। দিদি রে, মা কি সত্যি সুস্থ হয়ে গেছে? জানি না ভাই। সীতা মা আমার, আমি যদি না থাকি, আমার অনুপস্থিতিতে তোরা যেন এই বাড়ির কাউকে বিরক্ত করবি না। লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকবি, কেমন? থাকবো মা, থাকবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা আর দুষ্টুমি করব না মা। বাবা, বাবা। কি হয়েছে মা, এমন হাঁপাচ্ছ কেন? বাবা রে, বৌমার অবস্থা খুব খারাপ, নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। একটা ভালো ডাক্তার নিয়ে আয় না বাবা। এমনিতেও তো সে বাঁচবে না, শুধু শুধু তার পেছনে কারি কারি টাকা নষ্ট করার কোনো মানে হয় না মা। কি বলছোটা কি ছোট বৌমা? বাঁচবে না বলে কি তাকে অবহেলায় মেরে ফেলতে হবে? শোনো মা, এমনিতেও দাদা মারা যাবার পরে তাদের 3 জনের ভার এসে পড়েছে আমার ওপরে। এছাড়া বৌদিকে যে ডাক্তার দেখাচ্ছি না এমন তো না, ওষুধ তো রোজই আনি। ব্যবসায় এখন হাতে টানাটানি যাচ্ছে, এখন বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। বুড়ি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। ঢং দেখলে আর বাঁচি নে বাপু, বড় বউয়ের পরে দরদ একেবারে উতলে পড়ে। অবহেলায় অনাদরে চিকিৎসা না পেয়ে কিছুদিনের ভেতর রমারও মৃত্যু হলো। ছেলে মেয়ে দুটো বাবা মা ছাড়া একদম একা হয়ে পড়ল। রমেলা তাদের 2 ভাই বোনকে চোখের কাটা ভাবত। সীতা, এই সীতা, শুনছিস? ওরে হতচ্ছাড়ি, কোথায় গেলি? এই তো চাচি, বলো। এক ডাকে ঘর থেকে আসতে পারিস না নাকি? বাইরের সব কাজ করা শেষ নাকি বাকি আছে? হ্যাঁ চাচি, সব কাজ করা তো শেষ। ভাইয়ের খুব খেতে পেয়েছে চাচি, যদি একটু খাবার দিতে। ভাইয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে না? রান্নাঘরে চিংড়ি মাছ রাখা আছে, সেগুলো আগে কেটে ধুয়ে রাখ, তারপর খাওয়া। তুমি কেমন মানুষ বৌমা?
এরা তো ছোট বাচ্চা, মেয়েটাকে দিয়ে সকাল ধরে কাজ করিয়ে খেতে দিচ্ছ না, এখন বলছো আরো কাজ করতে? ছি 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 ছি। এত বেশি দরদ লাগলে আপনি কাজ করুন না, এই বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে। ভুলে যেও না বৌমা, এই বাড়িটা কিন্তু ওদেরও। ওদের এই বাড়িতে কোনো ভাগ নেই, সব টাকা ওর মার পেছনেই খরচ হয়ে গেছে। ওদের যে ফ্রিতে খেতে দিচ্ছি সেই ওদের সাত কপালের ভাগ্য। হতসারি অপয়া দুটো মা বাবাকে খেয়েছে, এবার আমাকে খাওয়ার জন্য লেগেছে। দরজার আড়ালে উকি দিয়ে সব কথা শুনছিল শিবু। সীতা আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে মাছ কাটতে বসলো। শিবু গুটি গুটি পায়ে সীতার পাশে গিয়ে বসলো। দিদি, তোর কি মন খারাপ? না রে ভাই, আমার মন খারাপ হবে কেন? আমার ভাত চাই না দিদি, সকালে তো পেট ভরে পানি খেয়েছিলাম, তাই খিদে চলে গেছে দিদি। জানি রে ভাই, আমি সব জানি। তুই যা রাজুদের সাথে খেলকি, চাচি খেতে দিলে তোকে ডাকবো ভাই। আচ্ছা দিদি। রমেলা আজ চুলায় কলা পাতায় চিংড়ি পাতুরি বসিয়েছে, সারা বাড়ি ঘ্রাণে মম করছে। শিবু খেলা থেকে ফিরে এমন সুন্দর ঘ্রাণ শুকে তার বোনকে গিয়ে বলল, দিদি। হ্যাঁ ভাই, এসেছিস? কোথায় ছিলি সারাদিন? রাজুদের সাথে মাঠে গিয়েছিলাম দিদি। রাজু ওদের গাছের পাকা পেয়ারা খেতে দিয়েছিল, আমার পেট ভরে গেছে তাতে। উমা, তাই নাকি? খুব ভালো হয়েছে ভাই। এই দিদি, বাড়িতে কি রান্না হচ্ছে রে? এত ঘ্রাণ বের হচ্ছে। চাচি চিংড়ি পাতুরি করেছে ভাই। এই দিদি, আমাকে একটা এনে দিবি? আমিও খাবো। চাচির কাছে চাইলে তো দেবে না রে। চিংড়ি পাতুরি খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ দিদি, খুব। আচ্ছা, আমি কাজ শেষ করে তোর জন্য একটা চিংড়ি পাতুরি আনবো। আমার সোনা দিদি। রমেলার থেকে চুরি করে চুপি চুপি একটা পাতুরি নিয়ে সীতা শিবুর ঘরে গেল। নে ভাই, তাড়াতাড়ি খা, না হলে চাচি এসে দেখলে খুব রাগ করবে। হ্যাঁ দিদি, খাচ্ছি। আহ, কি ঘ্রাণ! না জানি খেতে কত মজা হবে। মা তো আমাদের কখনো এমন রান্না করে খাওয়ায়নি দিদি। মা তো সবসময় অসুস্থ থাকতো, আমাদের এসব খাওয়াবে কি করে? নেই তো এখন, তাড়াতাড়ি খেয়ে ফেল। সীতা, এই সীতা, খাবার বেড়ে আন, তোর চাচা এসেছে। ভাই, চাচি আসছে, তাড়াতাড়ি লুকিয়ে রাখ। শিবু পেছনে হাতটা রেখে বাকিটা লুকিয়ে ফেলল। রমেলা দরজায় দাঁড়াতেই দু ভাই বোন ড্যাব ড্যাব করে রমেলার দিকে তাকিয়ে রইল। কি রে, তোরা কি কিছু লুকাচ্ছিস? না চাচি, কি লুকাবো? কই দেখি দেখি। শিবু, তোর হাতে কি? কিচ্ছু না চাচি। দেখা বলছি, না হলে তোদের দুজনকে আজ চলা পিঠা করব। দেখা। পাতুরি। মা গো মা, ছেলে মেয়ে দুটো কি জোর হয়েছে, আমার রান্না করা পাতুরি ঘরে বসে চুরি করে খাচ্ছে। আজ তোদের একদিন কি আমার একদিন। রমেলা তাদের দু ভাই বোনকে আষ্টে পৃষ্ঠে মারতে লাগলো। তারা দু ভাই বোন চিৎকার করে কাঁদতে লাগলো। মেরে ফেলবো, আজ তোদের মেরে ফেলবো। ছাড়ো চাচি, খুব লাগছে। কি হয়েছে? এমন ভাবে ওদের মারছো কেন? চোর পুষেছি, ঘরে চোর পুষেছি, মারবো না তো কি করব? আহ গিন্নি, কি হয়েছে সেটা বলো না। রান্নাঘর থেকে চিংড়ি পাতুরি চুরি করে এনে এরা দু ভাই বোন খাচ্ছে। না চাচা, বিশ্বাস করো, শিবু বায়না ধরেছিল চিংড়ি পাতুরি খাবে, তাই ওকে একটা এনে দিয়েছি। চাচিকে বললে তো দিত না, এই জন্যে। কি বললি? আমি দিতাম না? এত গিলেও সেই মিথ্যে কথা মুখে মুখে।
তোদের খাইয়েও কোনো নাম নেই মা। এদেরকে আমি আর দেখতে পারবো না। এদের জ্বালায় অতিষ্ঠ আমি। তুমি এদেরকে ওর নানা বাড়িতে রেখে এসো। যাও যাও। যেখানে আমরা নিজেরাই ওদের দেখতে পাচ্ছি না, সেখানে মামা মামি কি ওদের দেখবে? আজ থেকে ওরা আমার সাথেই থাকবে। আমরা আমাদের পুরনো বাড়ি চলে যাব। সেটা তোমার ইচ্ছে। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তোমাকে তো আর ফেলতে পারবো না। তবে এই আপদ দুটোকে আমি আর দেখতে পারবো না বলে দিলাম। ওদের বাবার সম্পত্তি ওদের বুঝিয়ে দে, তাই দিয়ে আমাদের তিনজনের সংসার ভালোভাবেই চলে যাবে। সব তো ওর মায়ের সুস্থ করতে খরচা হয়ে গেছে। পুরনো বাড়ির সাথে যে পুকুরটা আছে সেটাই বরং ওদের দিয়ে দিলাম। যাও। ওই পুকুর দিয়ে ওরা কি করবে? ঠাকুমা, ঠাকুমা চলো, কিচ্ছু চাই না আমাদের। এসো, এসো তুমি। তুই যেটা করলি ভালো করলি না। উপরওয়ালা এর বিচার একদিন ঠিক করবে। বুড়ি তার দুই নাতিনকে নিয়ে তাদের পুরনো বাড়িতে উঠল। বাড়িটা ছিল ভাঙাচোরা। তোরা কি এই ভাঙাচোরা বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ ঠাকুমা, খুব পারবো। বাড়িটা আমরা খুব সুন্দর করে গুছিয়ে নেব। কিন্তু ঘরে যে খাবার কিচ্ছু নেই, তোরা খাবি কি? কি খেতে দেব তোদের? আমি নরেন কাকার কাছ থেকে বাকিতে কিছু চাল ডাল আনি, পরে না হয় শোধ করে দেব। কিন্তু পরে তুই কিভাবে শোধ দিবি দিদি? এইভাবে বসে থাকলে তো আর চলবে না রে ভাই। যে কোনো একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে। তোর হাতে হাতে আমিও সাহায্য করবো রে দিদি। চল নরেন কাকার দোকানে, তোর সাথে আমিও যাব। চল। কি কপাল করে যে ছেলে মেয়ে দুটো পৃথিবীতে এসেছিল কে জানে। যে বয়সে খেলা করে বেড়াবে সেই বয়সে বাবা মা হারিয়ে সংসারের হাল ধরতে হচ্ছে। তারা দু ভাই বোন নরেনের দোকানে এসে বলল, চাচা, ও চাচা, আমাদের কিছু চাল ডাল দাও না। চাল ডাল নিবি? টাকা এনেছিস কি? না চাচা, কাল কাজ করে তোমার টাকা পরশু দিয়ে যাব। আমাকে কিছু চাল ডাল দাও না। না 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 না, বাকিতে আমি জিনিস বিক্রি করি না। যা, এখান থেকে চলে যা। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। টাকা আনেনি, মাগনা জিনিস নিতে এসেছে। যা 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 বলছে এখান থেকে। যা যা যা। চল ভাই। দিদি, নরেন চাচা তো আমাদের চাল ডাল দিল না। তাহলে আমরা আজ কি খেয়ে থাকবো রে দিদি, বল না। এখন তো প্রায় সন্ধ্যা, একটু পরে বাজারে সব দোকান বন্ধ হয়ে যাবে। ওখানে দোকানিরা পচা সবজি, মরিচ, পেঁয়াজ ফেলে দেয়। চল ভাই, আজ আমরা সেগুলোই কুড়িয়ে আনি। কিন্তু পচা সবজি কি রান্না করা যাবে দিদি? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো রে ভাই। পচাটা ফেলে যেখানে ভালো পাবো সেখান থেকেই বেছে রান্না করবো। চল ভাই, বাড়ি চল। এখান থেকে বেছে রান্না করে খাবো। দিদি দেখ, আমার হাতে পচা তরকারি লেগে গেছে। হাত ধোবো কোথা থেকে দিদি? ওই দেখ, মাছের দোকানের সামনে বালতির ভেতর পানি আছে, ওখান থেকে হাত ধুই আয়। আচ্ছা দিদি, তুই এখানে দাঁড়া। শিবু বালতির ভেতর হাত দিতেই দেখল পানির ভেতর কিছু একটা নড়াচড়া করছে। সে ভালো করে তাকিয়ে দেখল তার ভেতরে একটা বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছ? এটা বরং বাড়ি নিয়ে যাই। তরকারির সাথে দিয়ে ঠাকুমাকে বলবো রান্না করে দিতে। একি রে, এত দেরি করলি কেন? দেখ দিদি, একটা চিংড়ি মাছ পেয়েছি। ঠাকুমাকে এটা রান্না করে দিতে বলবি? আচ্ছা ঠিক আছে, এবার পা চালিয়ে হাঁট দেখি।
এগুলো কি তোরা খেতে পারবি দিদি ভাই? এসবই তো পচা। সব পচা না ঠাকুমা, কিছু কিছু অংশ ভালো আছে। ঠাকুমা দেখো, এই চিংড়ি মাছটি জ্যান্ত আছে, এটা আমাকে রান্না করে দেবে কিন্তু। এইটুকু চিংড়ি কি খাবি ভাই? তুই বরং ওটা পুকুরে ছেড়ে দিয়ে আয়, ওটা যদি বেঁচে থাকে বড় হলে খাস। নরেন চাচা বাকি দিল না ঠাকুমা, আজ এই বেগুন ঘন্টই করো, কাল থেকে দেখবো কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। কি কাজ করবি তুই? তুই এইটুকু মেয়ে, তোকে কেউ কাজ দেবে? পাশের বাড়ির কমলা চাচি বলছিল আমি যদি তাদের কাজ করে দিই তবে রোজ আমাকে 1 প্লেট করে খাবার দেবে, আর মাস শেষে 100 টাকা দেবে। খাবার আমরা 3 জন ভাগ করে খাবো, আর রোজ এমন বাজার করিয়ে যা পাবো তাই দিয়ে আমাদের দিব্যি চলে যাবে ঠাকুমা। পরদিন থেকে সীতা কমলাদের বাড়ি কাজ করতে গেল। কমলা বেশ খিটখিটে মেজাজের ছিল। গেরস্থিরা কাজের মানুষ পেলে সারাদিন কাজ করালেও তাদের কাজ শেষ হয় না। কমলাও তার বিপরীত ছিল না। কই রে, এইদিকে আয়। হ্যাঁ চাচি বলো। নে তোর খাবারটা নে, চিংড়ি পাতুরিটা নেই, এই ঝোলটুকু দিয়ে খেয়ে নিস। ঠিক আছে চাচি। তাড়াতাড়ি আসিস কাল, আমার বাবার বাড়ি থেকে লোকজন আসবে, তাদের রান্না বান্না সহ অনেক কাজ করতে হবে। হাতে হাতে সাহায্য করিস আমায়। আচ্ছা ঠিক আছে চাচি। সীতা খাবার নিয়ে বাড়ি ফিরল। শিবু পথে বসেছিল, কখন সীতা আসবে আর কখন সে খাবার খাবে। এসেছিস দিদি? বড্ড খিদে পেয়েছিল, দে দে তাড়াতাড়ি খাই, সেই সকাল থেকে কটা খাবার খেয়েছি, দে। এ কি, শুধু মাছের ঝোল? তুই যে বলেছিলি কমলা চাচি আর চিংড়ি পাতুরি করবে, আসার সময় নিয়ে আসবি। আসলে ভাই ওরা আজ মাছের ঝোল করেছে, চিংড়ি পাতুরি অন্য দিন করবে, সেদিন এনে দেব কেমন? কদিন পরেই তো আমি কাজের টাকা পাবো, তাই দিয়ে মাছ কিনে ঠাকুমাকে বলবো তোকে চিংড়ি পাতুরি রান্না করে দিতে। হে উপরওয়ালা, মেয়েটাকে দিয়ে আর কত কষ্ট করাবে, এবার আমাদের একটু সহায় হও। বেশ কিছুদিন পর একদিন হঠাৎ রাতে আকাশে প্রবল মেঘে ছেয়ে গেল। বিদ্যুৎ চমকে কলকলিয়ে সারা রাত বৃষ্টি হলো। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ল। সীতা পুকুর পাড়ে কাপড়গুলো ধুতে গিয়ে দেখল পানিতে বড় বড় চিংড়ি সাঁতরে বেড়াচ্ছে। মা গো মা, এত চিংড়ি এলো কোথা থেকে? এ তো পুকুর ভরা চিংড়ি। শিবু, ঠাকুমা, এদিকে এসো, দেখে যাও। কি হয়েছে দিদি? ঠাকুমাকে নিয়ে আয় শিবু, আমাদের কপাল খুলে গেছে। উপরওয়ালা আমার ডাক শুনেছে রে দিদি ভাই, যা কিছু মাছ হাটে বিক্রি করে আয়, আর যাবার সময় কটা চিংড়ি রেখে যাস। আজ তোদের কলা পাতায় চিংড়ি পাতুরি করে খাওয়াবো। খেতে খুব মজা হবে তাই না ঠাকুমা? আমি রোজ চিংড়ি পাতুরি খাবো, পুকুর ভরা চিংড়ি আমাদের, আর কোনো অভাব থাকবে না ঠাকুমা। হ্যাঁ রে ভাই, এবার চিংড়ি চাষ শুরু করব, দেখি কি হয়, আমাকে যে করেই হোক পারতেই হবে। সীতা পুকুরে চিংড়ি চাষ শুরু করলো। তাকে শিবু ও ঠাকুমাও অনেক সাহায্য করত। সীতা ও শিবু রোজ পুকুর থেকে চিংড়ি মেরে তা হাটে বিক্রি করত। অনেক পরিশ্রমের পর তাদের সংসারের অভাব দূর হলো। আহ, কি সুঘ্রাণ! নিশ্চয়ই ঠাকুমা চিংড়ি পাতুরি করেছে। যাই দেখি তো, দেখি। এসেছিস দাদু ভাই, তোর জন্যে অপেক্ষা করছিলাম। আয় বস, তোর পছন্দের চিংড়ি মাছের পাতুরি রান্না করেছি। এই চিংড়ি মাছের পাতুরির জন্যই একদিন বাড়ি ছাড়তে হয়েছিল।
উপরওয়ালা যেটা করে সেটা ভালোর জন্যই করে। বাড়ি না ছাড়লে সারা জীবন তো চাচির অত্যাচার সহ্য করতে হতো। আজ বাড়ি ছেড়েছি বলেই কষ্ট করে নিজেরা সাফল্যের দুয়ারে পৌঁছতে পেরেছি। রমেলা ছুটতে ছুটতে হুমড়ি খেয়ে বুড়ির ঘরের চৌকাঠে এসে পড়ল। মা, মা গো, আজ যে আমি মহা বিপদে। কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? মা, আপনার ছেলেকে জমিদার বেঁধে রেখেছে। তার চিংড়ি মাছের ব্যবসায় লস করে জমিদারের থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। জমিদার ভিটে মাটি সব কেড়ে নিয়েছে। বলেছে এখনো 50,000 টাকা না দিলে আপনার ছেলেকে ছাড়বে না। অন্ধকার কারাগারে তাকে সারা জীবন রাখবে। আমার তো কিচ্ছু করার নেই বৌমা। পাপের শাস্তি পাপিষ্টই তো পাবে, এ তো জানা কথা। এরা এ পর্যন্ত অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছে। তোমাদের জন্য এদের তো আমি পথে বসাতে পারি না। সীতা, সীতা, তোদের এই জমিটা বিক্রি করে তোর চাচাকে দে মা। এটা কখনো সম্ভব না। তুমি ফিরে যাও, তোমার বাবার বাড়ির সম্পদ বিক্রি করে এনে স্বামীকে ছাড়াও। যারা তোমার সুসময় ছিল তারা নিশ্চয়ই তোমার দুঃসময়েও থাকবে। ক্ষমা করবেন আমাদের। মা বাবা মারা গেছেন কদিন আগে। ভাই ভাবি এখন আর আগের মতো খোঁজ খবর নেয় না। তারা আমাকে কিছুতেই সাহায্য করবে না মা। আমার কোনো সন্তান নেই। আমিও বাড়ি থেকে যেদিন বেরিয়েছি সেদিন ভেবেছি আজ থেকে আমার ছোট ছেলেও আমার কাছে মৃত। তুমি তুমি এবার আসতে পারো। কমলা হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। বুড়ি তার 2 নাতিনকে বুকের মাঝে টেনে নিল। এই দু চোখে তোদের অনেক কষ্ট করা দেখেছি রে দিদি ভাই। এইটুকু বাচ্চা তোরা কত কষ্ট করে এই পর্যন্ত এসে পৌঁছেছিস। যে তোদের আপনজনেরা দুঃখে পাশে থাকে না, সুখের সময় যদি তারা দুঃখ নিয়ে হাজির হয় তবে তাদের এভাবেই ছুঁড়ে ফেলতে হয়।